নমস্কার। এসএলই বা লুপাস এটা কিন্তু কোনো নূতন রোগ নয়। যদি ইতিহাসের দিকে তাকানো যায়, সেই ত্রয়োদশ শতক বা 13th সেঞ্চুরিতে সম্ভবত প্রথম লুপাস নামটি এসেছিল, এবং লুপাস নামটি এসছে নেকড়ের কামড় বা নেকড়ের আঁচড়ের মতো যে ক্ষত তৈরি হয় গালে বা চামড়াতে, সেরকম ক্ষত থেকেই সাধারণত এই নামটি এসছে। এরপরে বিভিন্ন সময়তে বিভিন্ন ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট বা বাকি চিকিৎসা বিজ্ঞানীরা তারা এই রোগটি নিয়ে কাজ করে গেছেন। আমরা যদি লুপাসের ইতিহাস দেখি, সেটাকে তাহলে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে 1948 সালের আগের যে সময়, যেটাকে আমরা বলি নিও ক্লাসিক্যাল এরিয়া, যে সময়তে প্রথম কাপোসি বা অসলার যারা প্রথম দেখিয়েছিলেন যে লুপাস শুধুমাত্র চামড়ার রোগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই রোগটির আরও বেশ কিছু সিস্টেমিক ফিচার্স বা চামড়ার বাইরেও বেশ কিছু সমস্যা এই রোগের পেশেন্টদের হতে পারে। এবং তার পরবর্তীকালে 1948 সালে হারগ্রিভস যখন প্রথম এলিসেল বলে একটি বিশেষ সেল ডায়াগনোসিস করলেন, এবং পরবর্তীকালে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি ইমিউনোফ্লুরোসেন্সের মাধ্যমে ডিটেকশন যখন হলো ধীরে ধীরে লুপাস রোগটি সম্পর্কে এবং তার কারণ বা তার কী কারণে রোগটা হয় সেটা সম্পর্কে প্রাথমিক যে তথ্য সেগুলো জানা গেল, এবং সেই অনুসন্ধান, রোগের কারণ, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি বা এএনএ, এই নিয়ে কিন্তু এখনও গবেষণা জারি আছে। যদি আমরা দেখি লুপাস রোগটি, তাহলে প্রথমেই বলতে হয় যে স্ত্রী বা যে সমস্ত ওমেন ইন দেয়ার চাইল্ড বিয়ারিং এজ, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স, এই সময়তেই সাধারণত এসএলই রোগটি সবথেকে বেশি দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে এটা বাকিদের হয় না। যদিও নারীদের তুলনায় বা ওমেনদের তুলনায় কম, কিন্তু তবুও ছেলেদের মধ্যে লুপাস রোগটি দেখা যেতে পারে, এবং শিশুদের মধ্যে বা 16 বছর বয়সের আগেও কিন্তু লুপাস রোগটি দেখা যেতে পারে। তবে এটি খুব কমনলি দেখা যায় সাধারণত 18 থেকে 45 বছরের ওমেনদের মধ্যেই। কী কী সাধারণ লক্ষণগুলো দেখলে সাধারণত লুপাস রোগটি সন্দেহ করা হয়? প্রথমত, যেটা দীর্ঘদিন ধরে জ্বর, সাধারণত অল্প লেভেলের জ্বর, যে জ্বরটি খুব বেশি নয়, তার সাথে স্কিন র্যাশ বা চামড়ার বিভিন্ন রকম উপসর্গ, রোদে বেরোলে গালে লাল লাল র্যাশ বেরোনো বা জ্বালা করা, হাতে বা পিঠে এইসবগুলোতে বিভিন্ন ধরনের র্যাশ বেরোনো, মুখের মধ্যে বা বিশেষ করে ওপরের তালুতে বা প্যালেট বা টাকরাতে ঘা হওয়া, এছাড়া বিভিন্ন রকম জয়েন্টের সমস্যা, যেমন জয়েন্ট পেন, অর্থাৎ হচ্ছে যে গাঁটে গাঁটে ব্যথা, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে গাঁটগুলি ফুলে যাওয়া, এইগুলো সাধারণত লুপাসের সাধারণ লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এইগুলোই সব নয়, বরং শরীরের আরও বিভিন্ন রকম অর্গ্যান বা অঙ্গ লুপাসে এফেক্টেড হতে পারে, এবং তার মধ্যে একটি হচ্ছে কিডনি। এবং দেখা যায় প্রায় হাফ অফ দ্য লুপাস পেশেন্ট তাদের লাইফ টাইমে কখনো কখনো তাদের কিডনি এই রোগটির দ্বারা এফেক্টেড হতে পারে। এবং সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ কম হওয়া বা প্রস্রাবে প্রচুর পরিমাণে ফেনা হওয়া, প্রস্রাবের সাথে ব্লাড বেরোনো, প্রেশার বেড়ে যাওয়া, চোখ ফোলা বা মুখ ফোলা বা চোখের আশেপাশগুলো ফোলা, পা ফোলা, এই সবগুলো সাধারণত কিডনির লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। এর বাইরে এটি সাধারণত আপনার হার্ট, স্নায়ুতন্ত্র এবং আপনার হচ্ছে যে ব্লাডের যে বিভিন্ন রকম কণিকাগুলো রয়েছে, অর্থাৎ লোহিত কণিকা বা আরবিসি বা শ্বেতকণিকা বা প্লেটলেট, এদেরও এফেক্ট করতে পারে, এদেরও পরিমাণে কমে যাওয়া বা এসবগুলো হতে পারে। অতএব যদি দেখা যায় যে এই সমস্ত লক্ষণগুলো কারোর মধ্যে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে জ্বর বা জয়েন্ট পেন বা গাঁটে গাঁটে ব্যথা, চামড়ার র্যাশ, চুল উঠে যাওয়া, কিডনির সমস্যা দেখা দিচ্ছে কম বয়সীদের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই এসএলই বা লুপাস একটি ডায়াগনোসিস হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে পেশেন্টকে সাথে সাথে একজন রিউমাটোলজিস্ট বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের কাছে রেফার করা প্রয়োজন। তার কারণ এই রোগটি সম্পর্কে সচেতনতা এবং যত তাড়াতাড়ি সম্ভব এটির ডায়াগনোসিস এবং রোগটা কতটা পরিমাণে প্রভাব বিস্তার করেছে বা কী কী সিস্টেম এফেক্ট করেছে
তার উপরে ভিত্তি করে সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি চালু করা, সেটাই হচ্ছে যে এই রোগের বিরুদ্ধে সাফল্যের চাবিকাঠি। এবার লুপাস মানেই কি সব কিছুই মানে শুধুই হতাশা, সেরকম নয়। তার কারণ যত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে, আস্তে 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 লুপাস রোগের এগেনস্টে অনেক ওষুধ বর্তমানে অলরেডি এসেছে এবং ভবিষ্যতে আরও আসছে। এবং সেই হিসাবে বলতে গেলে স্টেরয়েড, যেটা লুপাস রোগের গতি প্রকৃতিটাকে অনেকাংশে পাল্টে দিয়েছে প্রায় গত শতাব্দীর মধ্যভাগ থেকে। স্টেরয়েড হ্যাঁ আমরা ব্যবহার করি লুপাসের ক্ষেত্রে, এবং প্রকারভেদে রোগের সিভিয়ারিটি অনুসারে সেটার ডোজ চেঞ্জ করা হয়। এছাড়া আরও যে সমস্ত কমন যে সমস্ত ওষুধগুলো ইউজ করা হয়, যেমন হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, সাইক্লোফসফামাইড বা মাইকোফেনোলেট, মোফেইটিল বা রিটুক্সিম্যাব, এই সমস্ত ওষুধগুলোর এখন লুপাস রোগের এগেনস্টে যথেষ্ট পরিমাণে আলোর বা আশার আলো দেখাচ্ছে। কিন্তু শুধু ওষুধই সব কিছু নয়, এর পাশাপাশি সচেতনতা এবং কতগুলো খুব সাধারণ নিয়ম মেনে চলা প্রয়োজন। সেক্ষেত্রে বলতে গেলে দেখা যাবে যে সূর্যালোক বা সানলাইট, হেভি সানলাইট সাধারণত লুপাস রোগটিকে বাড়াতে সাহায্য করে, বা যে লুপাসের পেশেন্ট অলরেডি এখন ভালো রয়েছেন তার ক্ষেত্রে রোগটাকে হঠাৎ করে আবার বাড়াতে সানলাইট খুব দায়ী। যার জন্য আমরা সবসময় বলি যে সমস্ত পেশেন্ট এসএলই রোগে বা লুপাস রোগে আক্রান্ত দিনের বেলাতে অবশ্যই বেরোনোর সময়তে সানস্ক্রিন ইউজ করবেন এবং ছাতা ব্যবহার করবেন এবং ফুল স্লিভ পোশাক, যাতে হচ্ছে যে সূর্যালোক শরীরের ক্ষতি না করতে পারে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে একবার লুপাস রোগ ধরা পড়া মানেই যে সব কিছু শেষ, সেরকম নয়। নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধের মাত্রা পরিবর্তন করা বা সেবন করা, সেটা খুবই দরকার। যে কোনো পরিস্থিতিতেই ঠিক যেভাবে বলবেন চিকিৎসক, সেরকম নিয়মিতভাবে হাসপাতালে বা চিকিৎসকের কাছে গিয়ে তার পরিষেবা গ্রহণ করা প্রয়োজন। যদি কখনো দেখা যায় যে হঠাৎ করে নতুন করে আবার পুরনো সিমটমগুলো ফিরে আসছে, বা জ্বর বা জয়েন্ট পেন বা হাত পা ফোলা বা হচ্ছে যে চোখ মুখ ফোলা, রক্তের পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া, সেক্ষেত্রে দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই ভালো। এখন যত দিন যাচ্ছে গবেষণা আরও বেশি বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো আরও আমরা নতুন নতুন লুপাসের ওষুধ পাবো এবং ভবিষ্যতে হয়তো আরও বেটার পেশেন্ট ম্যানেজমেন্ট এসএলইর ক্ষেত্রে বা লুপাসের ক্ষেত্রে হবে। অতএব ভেঙে পড়ার কিছু নেই, রোগটি সম্পর্কে সচেতন হন, সচেতনতা গড়ে তুলুন, ছড়িয়ে দিন এবং আসুন সবাই মিলে আমরা লুপাস রোগটি একসঙ্গে প্রতিরোধ করার চেষ্টা করি এবং আমরা জয়ী হবই। নমস্কার।